আমি 5 দিনের জন্য পালিয়েছিলাম বিনা বেতনের কাজের মেয়ে হওয়া থেকে বাঁচতে। কিন্তু ফিরে আসার পর ঘরদোর অগোছালো থাকাটা আমাকে ততটা আতঙ্কিত করেনি যতটা করেছিল আমার স্বামী। আমি 5 দিনের জন্য বাড়ি ছেড়েছিলাম কারণ স্বামীর বাড়ির লোকজনের কাছে গৃহকর্মীর মতো আচরণ পাওয়া আমার সহ্য ক্ষমতার বাইরে চলে গিয়েছিল। ফিরে এসে দেখলাম পুরো ফ্ল্যাট লণ্ডভণ্ড, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো এই কয়েকদিনে আমার স্বামী যে মানুষে পরিণত হয়েছে তা দেখে আমি শিওরে উঠলাম। সব কিছুর শুরু এক বুধবার বিকেলে। আমাদের ছোট ফ্ল্যাটে রান্নাঘরে আমি রাতের জন্য তরকারি কাটছিলাম। হঠাৎ আরিয়ান ওর ফোনের অপাশটা হাত দিয়ে চেপে ধরে অপরাধীর মতো মুখ করে আমার দিকে তাকালো। প্রিয়া, আম্মা ফোন দিয়েছেন, ওনারা কয়েকদিনের জন্য আসতে চাচ্ছেন। সাথে মেজো খালা আর খালুও আসবেন, আর আপু আসবে ওর 2 বাচ্চা সহ। আমি হাতের বাটিটা নামিয়ে রেখে চুলাটা বন্ধ করলাম। কবে? এই তো শুক্রবার। 1 সপ্তাহের জন্য, হয়তো আরও 2-1 দিন বেশি। 1 সপ্তাহ। আমি চোখ বন্ধ করে 10 পর্যন্ত গুনলাম। গত 1 বছরে এই নিয়ে 3 বার এমন হলো। ওদের 1 সপ্তাহ মানে অন্তত 3 সপ্তাহ। কয়দিন মানে হলো আমাকে সকাল দুপুর রাত 7-8 জনের জন্য রান্না করতে হবে। তার উপর আপুর 2 বাচ্চার প্রতিদিনের আলাদা আলাদা আবদার। আজ পিৎজা, কাল বিরিয়ানি, পরশু লুচি। আরিয়ান, আমাদের এই 1 বেডরুমের ছোট ফ্ল্যাটে এত মানুষ কোথায় থাকবে? আমি শান্তভাবে জিজ্ঞেস করলাম। আগেরবারের মতো ও কাঁধ ঝাঁকালো। আম্মা আব্বা আমাদের খাটে থাকবে, মেজো খালা খালু ড্রয়িং রুমের সোফায়, আর আপু ও বাচ্চারা নিচে তুষক পেতে শুবে। আমরা না হয় মেঝেতে পাটি বিছিয়ে শুয়ে পড়ব। মেঝেতে শোয়া। আগেরবার ওদের এই মেহমানদারির পর আমার কোমরের ব্যথায় কয়েক সপ্তাহ ভুগতে হয়েছিল। প্রতিদিন ভোর 6টায় ওঠা, সবার নাস্তা বানানো, আবার রাতে সবার খাওয়া শেষ করে ঘুমাতে ঘুমাতে 12টা। আমাদের জমানো টাকার অর্ধেক শেষ হয়ে গিয়েছিল বাজারের পেছনে, অথচ কেউ একবার জিজ্ঞেস করেনি আমাদের কোনো সাহায্য লাগবে কিনা। বাজারের টাকা? আমি সরাসরি জানতে চাইলাম। আরিয়ান আমতা আমতা করতে লাগলো। ওরা মেহমান, নিজের পরিবারের কাছে টাকা চাওয়াটা কেমন দেখায় না? কেমন দেখায়? আমাদের ঘাড়ে বসে খাওয়াটা অশালীন মনে হয় না, কিন্তু হাত থেকে কয়েকটা টাকা খরচ হওয়াটা লজ্জার। শুক্রবার ওনারা 3টা বিশাল সুটকেস নিয়ে হাজির হলেন। কোনো খাবার বা মিষ্টি না, শুধু নিজেদের কাপড়। আমার শাশুড়ি ঘরে ঢুকেই রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুললেন এবং নাক ছিটকালেন। আরিয়ান বলেছিল, তোরা বেশ ভালোই আছিস, কিন্তু ফ্রিজ তো পুরো খালি দেখছি। আমি তখন মাত্র অফিস থেকে ফিরে 2000 টাকার বাজারের ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। আম্মা, আপনারা কখন আসবেন ঠিক জানতাম না, তাই আগে সব কিনে রাখিনি, আমি জবাব দিলাম। কিসের যেন গন্ধ আসছে, মেজো খালা বললেন। বাথরুমটা কেমন স্যাঁতস্যাঁতে মনে হচ্ছে, পাইপে একটু লিক ছিল, আমি সংক্ষেপে বললাম। আমি রান্নাঘরে বাজার গুছাতে লাগলাম। আরিয়ান ওর আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত, কারো ব্যাগ টেনে দিচ্ছে, কারো গল্প শুনছে। আমার অস্তিত্ব যেন সেখানে নেই। 3 দিন এভাবেই চলল। প্রতিদিন 6:30টায় উঠে নাস্তা বানানো, ডিম রুটি সুজি ফল। আপুর 2 বাচ্চা রাফিয়া নাবিলা মুখ বাঁকালো। আবার একই নাস্তা, আমরা এসব খাবো না। মামুনি, পিৎজা দাও না। অথচ ওদের মা সোফায় শুয়ে আরামে ফেসবুক স্ক্রল করছে। প্রিয়া, একটু দোকানে যেতে পারবে? বাচ্চাদের জুস শেষ হয়ে গেছে। একবারও বলল না যে আমি গিয়ে নিয়ে আসি বা টাকাটা নাও, যেন আমি ওদের কেনা গোলাম। চতুর্থ রাতে আমি যখন সিঙ্কের সামনে দাঁড়িয়ে থালা বাসন মাজছিলাম, হঠাৎ টের পেলাম আমার চোখের পানি টপ টপ করে পড়ছে। চরম ক্লান্তি আর অপমানে
বুক ফেটে যাচ্ছিল। অফিসে প্রচণ্ড কাজের চাপ ছিল। 10 ঘন্টা ডিউটি শেষে রাত 8টায় বাসায় ঢুকেছি। বাসায় ঢোকার সাথে সাথে শাশুড়ির প্রথম কথাটি বললেন, প্রিয়া, রাতের খাবারে কী হবে? আমরা কিন্তু খুব ক্ষুধার্ত। আমি ওনার দিকে তাকালাম আরিয়ানের দিকে, যে ল্যাপটপ নিয়ে সোফায় বসে আছে। আপু ফোনে কথা বলছে, খালা ড্রয়িং রুমে নাটক দেখছেন, আমি রান্না করছি। আমার নিজের কণ্ঠস্বর নিজের কাছে অচেনা মনে হলো। আমি বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। হাত কাঁপছে। আমার মনে হচ্ছিল আর এক মুহূর্ত এখানে থাকতে পারবো না। হঠাৎ ফোনটা কেঁপে উঠল। আমার বান্ধবীর নিশার মেসেজ, প্রিয়া, কক্সবাজারে একটা লাস্ট মিনিট ডিল পেয়েছি, 5 দিনের ট্রিপ, খুব সস্তায়, যাবি? তোর একটা ব্রেক দরকার। 5 দিন কোনো রান্না নেই, কেউ বলবে না প্রিয়া এটা দাও, প্রিয়া ওটা করো। আমি ব্যাংকিং অ্যাপ খুলে ব্যালেন্স চেক করলাম, মাত্রই বেতন ঢুকেছে, আমার নিজের টাকা। গত কয়েকদিনে আরিয়ানের আত্মীয়দের পেছনে আমি 8,000 টাকার উপর খরচ করেছি, অথচ একটা ধন্যবাদও পাইনি। আমি নিশাকে রিপ্লাই দিলাম, আমি যাচ্ছি, ডিটেলস পাঠা। সেদিন রাতেও আমি পনিরের তরকারি আর রুটি বানালাম, চুপচাপ ডাইনিং টেবিল সাজালাম। কেউ একবারও বলল না, প্রিয়া এসো একসাথে খাই। খাওয়া শেষে আরিয়ানের কাছে গেলাম। আমার পরশুদিন ঢাকার বাইরে যেতে হবে অফিসের কাজে 5 দিনের জন্য। আরিয়ান অবাক হয়ে ব্রু কুঁচকাল। এখন মানে এই অবস্থায় মেহমানদের কি হবে? তুমি সামলে নেবে, আমি বললাম। ওরা তোমার পরিবার প্রিয়া, এটা অন্যায়। বাসায় মানুষজন, আর তুমি চলে যাবে। গত 4 দিন ধরে আমি একা সব করেছি, এখন তোমার পালা। প্রয়োজনে বাজার থেকে খাবার আনিয়ে নিও। আমার বেতন থেকে যথেষ্ট খরচ করে গেছি। পরদিন সকালে আমি ব্যাগ গুছিয়ে বের হওয়ার প্রস্তুতি নিলাম। শাশুড়ি রান্নাঘরে ঢুকলেন। আরিয়ান বলল, তুমি নাকি কোথাও যাচ্ছ? বড়ই আফসোস, মেহমানদের সেবা করার সুযোগটা হারালে। অফিসের কাজ আম্মা, আমি ছোট করে বললাম। যাওয়ার আগে অন্তত কিছু রান্না করে রেখে যাও। আরিয়ান তো ওসব বোঝে না। আমি চায়ের কাপটা ধুয়ে সিঙ্কে রাখলাম। ফ্রিজে সব আছে, ইউটিউব দেখে রান্না করে নিয়েন। এখানে সবাই সুস্থ এবং প্রাপ্তবয়স্ক। ওনার মুখটা হা হয়ে গেল। নিশা এয়ারপোর্টে দাঁড়িয়ে হাসো মুখে আমাকে অভ্যর্থনা জানালো। কিরে ফেরারি বউ, স্বাধীনতার জন্য তৈরি? একদম। কক্সবাজারের সমুদ্রের পাড়ে যখন দাঁড়ালাম, মনে হলো কতদিন পর বুক ভরে শ্বাস নিচ্ছি। ফোনটা অন করতেই আরিয়ানের মেসেজের বন্যা। প্রিয়া, আম্মা জিজ্ঞেস করছে লবণ কোথায়। আমি ফোনটা বন্ধ করে দিলাম। এই 5 দিন ছিল স্বপ্নের মতো। আমি আমার মতো ঘুমালাম, সাগরের পাড়ে হাঁটলাম, যা ইচ্ছা খেলাম। কেউ আমাকে হুকুম দেওয়ার ছিল না। তৃতীয় দিনে ফোনটা একবার অন করলাম। আরিয়ানের 30টা মেসেজ। রাগের পর্যায় থেকে এখনও অসহায় হয়ে পড়েছে। আমি শুধু একটা রিপ্লাই দিলাম, আমি ভালো আছি, 2 দিন পর ফিরব, নিজেদেরটা নিজেরা সামলাও। নিশা বলল, ঠিক করেছিস, ওকে বুঝতে দে তোর অভাব। আমি মাথা নাড়লাম, যদিও বুকের ভিতরে একটা ভয় দানা বাঁধছিল। ও কি বুঝতে পারবে, নাকি ও ভাববে আমি ওকে বেইমানি করেছি? কিন্তু ওর পরিবার কেন সবসময় শুধু আমারই দায়িত্ব হবে? 5 দিন পর যখন আমাদের ফ্ল্যাটের দরজায় দাঁড়ালাম, আমার হৃৎপিণ্ড জুড়ে ধক ধক করছিল। জানি না ভিতরে কি অপেক্ষা করছে, বিশৃঙ্খলা, বড় কোনো ঝামেলা, নাকি এক হিম শীতল নীরবতা। আমি যখন সদর দরজায় চাবি ঘুরালাম, বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছিল। ভাবছিলাম আরিয়ান হয়তো রাগে অগ্নিশর্মা হয়ে থাকবে, কিংবা শাশুড়ি আম্মা আমাকে দেখেই বেয়াদব বলে গালি দেবে। কিন্তু দরজা খুলেই আমার নাকে এক ভেপসা বিশ্রী গন্ধ এলো। পুরো ড্রয়িং রুম লণ্ডভণ্ড। সোফার উপর এটো প্লেট পড়ে আছে, কার্পেটের উপর রাফি আর নাবিলার
চিপসের গুঁড়ো পা দিয়ে মুড়িয়ে ধুলা হয়ে মিশে গেছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো বাসায় কোনো আওয়াজ নেই। আমি ব্যাগটা নিয়ে শোবার ঘরে গেলাম। সেখানে গিয়ে আমার কলিজা শুকিয়ে গেল। আমার শাশুড়ি আম্মা আর মেজ খালা খাটের উপর বসে আছে। দুজনের মুখই গম্ভীর। আরিয়ান জানালার পাশে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়েছিল। আমাকে দেখে ও এগিয়ে এলো না। ফিরে এলে তাহলে। আরিয়ানের কণ্ঠস্বর ছিল বরফ শীতল। অফিসের কাজ শেষ করে ফিরলাম। আমি শান্তভাবে বললাম। শাশুড়ি আম্মা তেরসা চোখে আমার দিকে তাকিয়ে বললেন, অফিসের কাজ নাকি নবাবজাদির শখ মেটানো? ঘরের এই অবস্থা দেখেছিস? আমাদের না খেয়ে মারার ফোন দিয়ে এঁটেছিলি। আমি দেখলাম সিঙ্কের সামনে এক পাহাড় থালা বাসন জমে আছে। রান্নাঘরে পচা তরকারির গন্ধ। এই 5 দিনে কেউ এক ফোঁটা পানি দিয়ে ঘরটা মুছেনি। আপনারা তো 4 জন সুস্থ মানুষ ছিলেন। আমি জবাব দিলাম। 5 দিনে কেউ একবারও ঘরটা পরিষ্কার করার কথা ভাবেননি। মেজ খালা ফোড়ন কাটলেন। আমরা এখানে মেহমান হয়ে এসেছি প্রিয়া, ঝিগিরি করতে না। আরিয়ান বেচারা অফিস থেকে এসে এসব করেছে। ওর দিকে তাকিয়েও তোর মায়া হলো না। আরিয়ান এবার ঘুরে দাঁড়ালো। ওর চোখগুলো লাল। ও আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি ভেবেছিলে এভাবে পালানোর পর আমি তোমাকে খুব আদর করে বরণ করব? আমার মা আর খালাদের সামনে আমাকে ছোট করে তোমার কি লাভ হলো? আমি অবাক হয়ে বললাম, আমি ছোট করিনি আরিয়ান। আমি শুধু আমার প্রাপ্য অধিকার আর একটু বিশ্রাম চেয়েছিলাম। অধিকার? আরিয়ান চিৎকার করে উঠল। পরিবারের সেবা করা তোমার দায়িত্ব। আমার বোন আর বাচ্চারা আজ সকালে চলে গেছে, কারণ এখানে খাবার দাবার আর ঠিকমতো গুছগাছ হচ্ছিল না। আম্মারাও আজ বিকেলের বাসে চলে যাবে। তুমি কি খুশি এখন? আমি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। আরিয়ান একবারও জানতে চাইল না আমি কেমন ছিলাম। ও শুধু দেখছে ওর আরামের বিঘ্ন ঘটেছে। ও এগিয়ে এসে আমার সুটকেসে লাঠি দিয়ে সরিয়ে দিল। আজ থেকে একটা কথা মনে রেখো প্রিয়া, এই ঘরে থাকতে হলে আমার শর্তে থাকতে হবে। তোমার এই অফিসের বাহানা আর চলবে না। আমার মনে হলো আমি যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছিলাম সে আসলে এই লোকটা না। এই লোকটা এক স্বার্থপর পুরুষতান্ত্রিক সমাজের প্রতিনিধি। আমি ব্যাগটা আবার হাতে তুলে নিলাম। কোথায় যাচ্ছ? শাশুড়ি গর্জে উঠলেন। আপনারা তো চলেই যাচ্ছেন। আমি ধীর স্থির কণ্ঠে বললাম। আমি ভাবলাম ঘরটা যখন আপনারাই গুছিয়ে রাখতে পারেন না, তাহলে আমি এখানে থেকে কার সেবা করব? আরিয়ান, আমি ফিরে এসেছিলাম সম্পর্কটা ঠিক করতে, কিন্তু তুমি প্রমাণ করলে যে আমার চেয়ে তোমার কাছে তোমার আরামটাই বড়। আমি আরিয়ানের চোখের দিকে তাকালাম। সেখানে এক মুহূর্তের জন্য ভয় দেখলাম, কিন্তু পরক্ষণে সেটা আবার রাগে ঢেকে গেল। আমি ড্রয়িং রুমের চাবিটা টেবিলের উপর রাখলাম। আমি আমার বাবার বাড়ি যাচ্ছি। যেদিন বুঝবে যে স্ত্রী মানে গৃহকর্মী নয়, সেদিন ফোন দিও। আমি যখন দরজা দিয়ে বেরিয়ে আসছিলাম, আরিয়ান পেছন থেকে চেঁচিয়ে বলছিল, একবার বের হলে আর কোনো দিন ফিরে না, মনে রেখো। আমি পেছনে তাকাইনি, কিন্তু 3 দিন পর আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো। অপাশ থেকে যে কথাগুলো ভেসে এলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি যখন বাবার বাড়িতে এসে পৌঁছালাম, আব্বা আম্মা আমার শুকনো মুখ দেখে অবাক হয়েছিলেন। সব শুনে আব্বা শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, নিজের সম্মানের চেয়ে বড় কিছু নেই মা। তুই ঠিক করেছিস। 3 দিন কেটে গেল। আরিয়ানের পক্ষ থেকে কোনো যোগাযোগ করলো না, না কোনো ক্ষমা প্রার্থনা, না কোনো খোঁজ নেওয়া। আমি ভাবছিলাম আমাদের 3 বছরের সংসারটা কি তবে এভাবেই শেষ হয়ে যাবে? ঠিক তখনই সেই অচেনা নাম্বার থেকে কল এলো। আমি রিসিভ করতে অপাশ থেকে ফুঁপিয়ে কাদার শব্দ শুনতে পেলাম। মামানি,
আমি নাবিলা। আপুর ছোট মেয়ে নাবিলার কণ্ঠ শুনে আমার বুকটা ধক করে উঠল। নাবিলা, মা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তোমার মা কোথায়? আম্মু আর নানু ঝগড়া করছে অনেক জোরে জোরে। মামা অসুস্থ হয়ে শুয়ে আছে, কিন্তু কেউ তাকে দেখছে না। মামানি, তুমি কবে আসবে? নাবিলার কথা শুনে আমি থমকে গেলাম। আরিয়ান অসুস্থ, অথচ ও আমাকে একটা খবরও দেয়নি। আমি আর দেরি করতে পারলাম না। রাগের চেয়েও বড় হয়ে দাঁড়ালো 3 বছরের মায়া। আব্বাকে বুঝিয়ে আমি বিকেলের মধ্যেই আবার সেই ফ্ল্যাটের সামনে দাঁড়ালাম। দরজা ভেজানো ছিল। ভিতরে ঢুকতেই কানে এলো শাশুড়ি আর আপুর তপ্ত বাক্য বিনিময়। আমি আর পারছি না মা, আপু চেঁচিয়ে বলছে। আরিয়ানের জন্ডিস ধরা পড়েছে। ও বিছানা থেকে উঠতে পারছে না। এখন ওর সেবা কে করবে? আমি কি আমার বাচ্চাদের দেখবো নাকি ওকে? প্রিয়াকে কেন তাড়ালে? শাশুড়ি আম্মার গলা আরও চড়া। আমি কি জানতাম ওই মেয়ে সত্যি সত্যি চলে যাবে? আর তুই বা কেমন বোন? বাড়িটা অসুস্থ, তুই কি একটু সুজি বানিয়ে দিতে পারিস না? আমি এই নোংরা ঘরে থাকতে পারবো না। আরিয়ানের চিকিৎসা আর খাবারের খরচ কে দেবে? প্রিয়ার বেতন ছাড়া এই সংসার যে অচল, সেটা কি ভুলে গেছ? আমি দরজার আড়ালে দাঁড়িয়ে শিউরে উঠলাম। তার মানে আরিয়ানের অসুস্থতার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে খরচ আর সেবা। ওরা আমাকে মানুষ নয়, বরং একটা উপার্জনকারী যন্ত্র আর সেবিকা হিসেবে চেয়েছিল। আমি পর্দা ঠেলে ঘরে ঢুকলাম। আমাকে দেখে দুজনের ঝগড়া মুহূর্তেই থেমে গেল। শাশুড়ি আম্মা থতমত খেয়ে বললেন, প্রিয়া, এসেছিস? দেখ তো আরিয়ানের কী অবস্থা। আমি ওনার দিকে তাকালাম না, সোজা শোবার ঘরে গেলাম। আরিয়ান জ্বরে আর জন্ডিসে হলদেটে হয়ে বিছানায় পড়ে আছে। আমাকে দেখে ওর চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল। ও কিছু বলতে চাইল, কিন্তু আমি হাত বাড়িয়ে ওকে থামালাম। আমি আলমারি খুলে ওর জরুরি কাগজপত্র আর কিছু কাপড় গুছিয়ে নিলাম। কি করছো প্রিয়া? আরিয়ান ক্ষীণস্বরে জিজ্ঞেস করল। তোমাকে হাসপাতালে নিয়ে যাব। তোমার লিভারের অবস্থা মনে হচ্ছে ভালো নয়, আমি বরফ শীতল কণ্ঠে বললাম। ড্রয়িং রুমে এসে আমি শাশুড়ি আর আপুর দিকে তাকালাম। আপনারা এখনই ব্যাগ গুছিয়ে নিন। আরিয়ান অসুস্থ। এই অবস্থায় আপনাদের সেবা করার মতো শক্তি বা টাকা আমার নেই। ওকে আমি হাসপাতালে ভর্তি করাচ্ছি, সেখানে আমিই থাকবো। শাশুড়ি আমার আমতা আমতা করে বললেন, কিন্তু আমরা কোথায় যাব? যেভাবে এসেছিলেন সেভাবে ফিরে যাবেন, আমি স্পষ্ট করে বললাম। আর মেজ খালাদেরও বলে দেবেন, এটা লঙ্গরখানা নয়। সেই রাতে আরিয়ানকে হাসপাতালে ভর্তি করানোর পর কেবিনে আমরা দুজন একা ছিলাম। সেলাইন চলছে ওর হাতে। আরিয়ান আমার হাতটা ধরতে চাইল। আমাকে মাফ করে দাও প্রিয়া, আমি বুঝতে পারিনি। ওরা তোমাকে এতটা ছোট করে দেখেছিল। আমি ভেবেছিলাম পরিবার মানেই মিলেমিশে থাকা, পরিবার মানে মিলেমিশে থাকা আরিয়ান, কিন্তু একজনের ঘাড়ে চেপে বসা নয়। আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, এই জন্ডিসটা হয়তো তোমার দরকার ছিল। একা হাতে সব সামলাতে গিয়ে আজ তুমি বুঝতে পারছো আমি গত 3 বছর ধরে কি বিষম হজম করেছিলাম। আরিয়ান চুপ করে রইল। তবে আমি জানতাম না যে এই অসুস্থতা আর এই ঝগড়া আমাদের জন্য আরও বড় একটি পরীক্ষার সূচনা করবে। হাসপাতাল থেকে ফেরার পর আরিয়ান কি তার মায়ের বিরুদ্ধে গিয়ে আমার মর্যাদা দিতে পারবে, নাকি সুস্থ হয়ে আবার সেই পুরানো রূপে ফিরবে? হাসপাতাল থেকে 7 দিন পর আরিয়ান বাসায় ফিরল। শরীর বেশ দুর্বল, তবে আগের চেয়ে ভালো। এই 7 দিনে আমি শুধু ওর ওষুধ আর খাবার নয়, নিজের জীবনের পরবর্তী পদক্ষেপ নিয়েও অনেক ভেবেছি। বাসায় ফেরার পর দেখলাম ড্রয়িং রুম একদম খালি।
শাশুড়ি আম্মা আর মেজ খালারা সব যার যার বাড়ি চলে গেছেন। বাসাটা অদ্ভুত শান্ত। আরিয়ান ড্রয়িং রুমের সোফায় বসে কিছুক্ষণ চারপাশটা দেখল, তারপর ম্লান হেসে বলল, ঘরটা আজ অনেক বড় মনে হচ্ছে, তাই না প্রিয়া? আমি রান্নাঘর থেকে ওর জন্য লেবুর শরবত নিয়ে এসে সামনে রাখলাম। বড় মনে হচ্ছে কারণ এখানে আর কারোর উপর অকারণ হুকুম দেওয়ার মানুষ নেই। আরিয়ান গ্লাসটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, কাল আম্মা ফোন করেছিলেন, বলেছিলেন আমি সুস্থ হয়েছি কিনা, আর এটাও বললেন বড় খালা নাকি পরের মাসে বেড়াতে আসতে চান। আমার বুকটা ধক করে উঠল। আবার সেই একই বৃদ্ধ। আমি সোজা আরিয়ানের চোখের দিকে তাকিয়ে বললাম, তুমি কি বললে? আরিয়ান দীর্ঘশ্বাস ফেলল। আমি আম্মাকে বলেছি বড় খালা অবশ্যই আসতে পারেন, তবে আমাদের বাসায় না। আমাদের বাসার পাশেই একটা গেস্ট হাউস আছে, আমি সেখানে ওনার থাকার ব্যবস্থা করে দেব, আর ওনার খাবারের দায়িত্ব ওনাকেই নিতে হবে, কারণ আমার স্ত্রী কোনো হোটেল বা রেস্টুরেন্টের শেফ নয়। আমি অবাক হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে রইলাম। ও বলতে থাকলো, হাসপাতালের ওই কয়েকটা দিন যখন আমি অসহায়ের মতো পড়েছিলাম, তখন দেখেছি আমার রক্তের সম্পর্কের মানুষগুলো কিভাবে খরচ আর দায়িত্ব থেকে বাঁচার জন্য একে অপরের উপর দোষ চাপাচ্ছিল। আর তুমি, যাকে আমি উন্মুক্ত মেড বানিয়ে রেখেছিলাম, তুমি দিনরাত এক করে আমাকে সুস্থ করে তুলেছ। আমি কিছু বললাম না, শুধু শুনছিলাম। প্রিয়া, আমি আজ একটা নিয়ম করতে চাই। আরিয়ান আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। এই ঘরটা আমাদের দুজনের। এখানে মেহমান আসবে আমাদের দুজনের সম্মতিতে। আর কেউ মেহমান হয়ে এসে তোমাকে অসম্মান করলে, সে আমার মা হোক বা বোন, তাকে এই মুহূর্তে বিদায় নিতে হবে। আমি বুঝতে পেরেছি, পরিবার মানে শুধু নিজের আত্মীয়দের খুশি রাখা নয়। পরিবার মানে সেই মানুষটাকে আগলে রাখা যে নিজের সব ছেড়ে আমার ঘরে করতে এসেছে। আমি আসলাম, তবে সেই হাসিতে কান্নার আভাস ছিল। যে কথাগুলো শোনার জন্য আমি 3 বছর অপেক্ষা করেছি, তা আজ শুনতে পেলাম। পরের মাসে সত্যি বড় খালা এসেছিলেন, তবে এবার আরিয়ান নিজের কথা রেখেছে। ও নিজেই বাজার করেছে, ঘর ঝাড়ু দিয়েছে। শাশুড়ি আম্মা যখন ফোন করে আবার অভিযোগ করতে চাইলেন, আরিয়ান শান্তভাবে উত্তর দিয়েছিল, আম্মা, প্রিয়াকে আজ আমি বাইরে ডিনারে নিয়ে যাচ্ছি। ও অনেক ক্লান্ত। বড় খালা যদি পারেন তো একটু রান্না করে খেয়ে নিন, না হলে আমি বাইরে থেকে খাবার পাঠিয়ে দিচ্ছি। সেদিন রাতে যখন আমরা ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছিলাম, আমি আরিয়ানের কাঁধে মাথা রাখলাম। 5 দিন পালিয়ে গিয়ে আমি শুধু নিজেকে বাঁচাইনি, আমি আমার মৃতপ্রায় সংসারটাকেও বাঁচিয়ে এনেছি। এখন আর আমাদের ঘরে বিনা বেতনের কাজের মেয়ে নেই। এখন এই ঘরে একজন স্বাধীন নারী আছে, আর তার পাশে আছে একজন সচেতন জীবনসঙ্গিনী।